কে আলিয়া? তোর এতদিনের লড়াই আর এতদিনের পরিশ্রম আলিয়া নষ্ট করে দিতে পারবে না ওমা। আমরা সেটা হতে দেব না। তুই প্লিজ একটু শান্ত হ, প্লিজ। কি করে শান্ত হব বলতো দিদিভাই? কি করে শান্ত হব দিদিভাই? আমি এতদিন যেটার জন্য পরিশ্রম করছিলাম, যেটার জন্য আমি এত কেটেছি দিদিভাই, সেই টিমটা নষ্ট হয়ে গেছে। সেই টিমটা শেষ, তছনছ হয়ে গেছে, এগুলো অসুস্থ হয়ে গেছে। শান্ত হব? আমি কোথা থেকে প্লেয়ার পাবো? কোথা, কি করে খেলবো? তুই আমাকে বল না, কি করে খেলবো? মা তুই খেলবি? দিদিভাই দিদিভাই আমি সামনের ম্যাচগুলো খেলবো কি করে? 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিততে হবে। এইরকম টিমের অবস্থা নিয়ে জিতবো আমি? পারবো না আমি দিদিভাই, পারবো না। উমা তুই পারবি, তুই চেষ্টা করে আবার তোর টিমকে দাঁড় করাতে পারবি। পারবো না রে আমি। মিথ্যে সান্ত্বনা দিস না আমাকে। কি করে পারবো বল? কোথায় পাবো প্লেয়ার আমি? এইটুকু সময়ের মধ্যে আমি কোথায় প্লেয়ার পাবো? আর এর জবাব আলিয়া বোসকে দিতে হবে দিদিভাই। তুই আমাকে আটকানোর চেষ্টা করবি না, করিস না আমাকে আটকানোর চেষ্টা। না উমা, তুই এমন কিছু করবি না যাতে আলিয়া তোর টিমটাকে বসিয়ে দিতে পারে। ও যদি বুনো ওল হয় তাহলে আমার বোন বাঘাতে তুল। আমার বোন বুদ্ধি দিয়ে এত যুদ্ধ জিতে গেছে, আর সামান্য এই যুদ্ধটা জিতে পারবে না? তুই ভুলে গেছিস উমা, বাবা হারিয়ে যাওয়ার পর আমাদের পরিবার কতটা খারাপ দিন দেখেছে। তুই তখন বাবার ছায়া হয়ে আমাদের পুরো পরিবারটাকে আগলেছিস উমা। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে রোজ তুই বড়ি বেচতে ছুটতিস। আমরা সবাই জানতাম যে আমাদের সব থেকে বড় বল ভরসা হচ্ছিস তুই উমা, কারণ তুই মাথা গরম করিস না। যে কোনো বিপদের সময় ঠিক ঠিক তুই মাথা ঠান্ডা রেখে কোনো না কোনো একটা উপায় বার করে আনতিস। আর আজকে তুই এভাবে ভেঙে পড়তে পারিস না উমা, কিছুতেই পারিস না। দিদিভাই আমার টিমটা শেষ, শেষ আমার টিমটা। ভেঙে পড়তে পারিস না বলছিস? যেই টিমটা নিয়ে আমি লড়তে গেছিলাম সেই টিমটা শেষ। বাবা অভি নিজেদের শেষ সম্বলটুকু বাজি ধরেছিল টিমের জন্য, আমি পারলাম না বাঁচাতে। সেই টিমটা শেষ, আমি কিচ্ছু করতে পারলাম না। তুই তো জানিস দিদিভাই, এই পরিবারের সবকিছু দাঁড়িয়েছিল আমার এই ম্যাচটার ওপরে। আমি জিততে না পারলে সব শেষ হয়ে যাবে। আমি পারলাম না বাঁচাতে। টিমের সাথে সাথে আমি এই পরিবারটাকেও বাঁচাতে পারলাম না। অথচ দেখ এই পরিবারটা আমাকে কত কিছু দিয়েছে, ভালোবাসা, আশ্রয়, ভরসা, কাছের মানুষ, এত কিছু দিয়েছে। আমি অভিকে নিজের স্বামী হিসেবে পেয়েছি, তো আমি কিছুই করতে পারলাম না এই পরিবারের জন্য। এতগুলো মানুষের ভরসা, বিশ্বাস সবটা নষ্ট হয়ে গেল দিদিভাই। আমি পারলাম না বাঁচাতে। আমি এই পরিবারের যোগ্য বউই হয়ে উঠতে পারলাম না। সব শেষ হয়ে গেল। আর তুই আমাকে বলছিস ভেঙে না পড়তে, মনের জোর রাখতে। কি করে রাখবো আমাকে তুই বল, আমি কি করে রাখবো? একদম চোখের জল ফেলবে না বৌদি। কেউ তোমাকে ভুল বোঝেনি। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার পাশেই আছে বৌদি। এভাবে ভেঙে পড়ো না। আর শোনো, অভিদার সাথে আমার কথা হয়েছে। আমাকে বললো যে আজকে রাতে এসে তোমার সাথে কথা বলবে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে। বৌদি নিজেকে শক্ত করো,
সামনে অনেক কঠিন লড়াই, তোমাকে জিততেই হবে। আমি জানি ম্যাডাম, আপনার স্টাফ ওদের প্লেয়ারদের জলের বোতলের মধ্যে কিছু মিশিয়েছিল। ইয়েস ম্যাডাম, আমি সব জানি। জানেন ম্যাডাম, ওরা ল্যাবের লোকজন ডেকেছিল টেস্ট করার জন্য। বোকা ম্যাডাম, ভেরি বোকা। কারণ ওরা জানেই না যে আপনি অলরেডি বোতলগুলো সাইড করে দিয়েছিলেন, বুঝলেন ম্যাডাম? আমি জানি। এই এসব এসব কি বলছো তুমি? কে বললো তোমাকে এসব কথা? স্যার, বললাম না, আমি সব জানি। ওখানে বলা বলি হচ্ছিল, আমি শুনেছি ম্যাডাম। আলিয়া ম্যাডাম ওই জলের বোতলগুলোর মধ্যে কি সব ওষুধ মেশাতে বলেছিল, সেসব নিয়ে তো ওখানে কথা বলা বলি হচ্ছে। আই হার্ড। ইয়েস। স্টপ ইট, ডোন্ট টক রাবিশ। তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ম্যাডাম, মাই ফোন প্লিজ। ম্যাডাম প্লিজ। এই নাও, নিয়ে যাও ফোনটা, যাও। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনি আমার উপর এমনি রেখে যাচ্ছেন। আপনি আমাকে পুরোপুরি ট্রাস্ট করতে পারেন ম্যাডাম। আমি আপনার নুন খেয়েছি, নেমো খারাপ আমি করবো না। যাও এখান থেকে। মামুনি, একে কোথা থেকে জোগাড় করেছিস? আরে সাউথ ইন্ডিয়ান না? ওর নাম মুথুস্বামী। প্রচুর কথা বলে, আর এই ছেলেটার হাবভাবটাও যেন কিরম সন্দেহজনক। তোর সাথে তো এইভাবে কথা বলার সাহস কেউ পায় না মামুনি। আর আগ বাড়িয়ে তোর ভালোই বা করতে চাইছে কেন? না, গন্ডগোল আছে, গন্ডগোল আছে। আই এম ড্যাম শিওর। মামুনি, তুই কিন্তু একে মাথায় তুলিস না। কোথায় মাথায় তুললাম ড্যাড? তুমি তো দেখলে আমি ওর সাথে কিভাবে কথা বলি। এই রাবিশটা নিজে নিজেই আমার মাথার উপর চড়ে বসেছে। দেখ মামুনি, আমি আমার জীবনে না অনেক রকমের লোককে ডিল করেছি, আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এই লোকটা কিন্তু একটা ফেক লোক। হ্যাঁ, একদম ফেক লোক। তাই ভালো কথা বলছি, এর সামনে গোপন কোনো কথা কিন্তু বলিস না। বলছি না তো। তুমি তো দেখলে ও আমাকে আজকে কিভাবে ইনস্টিগেট করছিল, কিন্তু তাও আমি কিচ্ছু বললাম না। ইনফ্যাক্ট আমি আমার কোনো ব্যাপারে ওকে ঢুকতে দিই না ড্যাড। শুধু ক্লারিক্যাল কাজগুলো করার জন্য ওকে ডেকেছিলাম। কাজ হয়ে গেলেই ও চলে যাবে, ব্যাস। না উমা, আমি এবারও পারলাম না। লুকিয়ে ভেতরে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সত্যিটা জানতে পারলাম না। আলিয়াকে দিয়ে সত্যিটা স্বীকার করাতে পারলাম না। কিন্তু কতদিন তোর অপরাধগুলো চাপা থাকবে আলিয়া? তুই না বললেও যাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছিস তারাই স্বীকার করবে, তারাই বয়ান দেবে। তুই ভুলে যাচ্ছিস, ওরাই কিন্তু তোর অপরাধের সাক্ষী। যে মানুষ টাকার জন্য তোর সাথে মিলে অসৎ কাজ করতে পারে, তাকে ফাঁদে ফেলা সম্ভব আলিয়া। দেখ এবার আমি কি করি। আচ্ছা, তাহলে তিনজন প্লেয়ারের নাম হলো দিশা, কবিতা, প্রতিমা, তাই তো? হ্যাঁ, দিশা, কবিতা, প্রতিমা, আর একটা মেয়ে ছিল না, ওই অ দিয়ে নাম কি জানো? অন্তরা। অন্তরা, হ্যাঁ অন্তরা। অন্তরা। আসলে এত টেনশন হচ্ছে না, মাথা কাজ করছে না, সব ভুলে যাচ্ছি। তাহলে 4 জন প্লেয়ার। হ্যাঁ, এই 4 জনেরই খুব একটা বেশি অভিজ্ঞতা নেই, কেউই বড় ম্যাচ খেলেনি। কিন্তু আমার বিশ্বাস, এদের যদি একটা সুযোগ দেওয়া হয়, এরা সবাই ভালো খেলবে। তাছাড়া আর কি বা অপশন আছে বলো আমাদের কাছে এখন? অপশন নেই রুদ্র, সেই জন্যই তো এত ভাবছি। এই প্রিমিয়ার লিগ থেকে আমি পিছিয়ে আসতে পারবো না। আমাকে খেলতেই হবে, মাঠে নামতে হবে, পারফর্ম করতে হবে। আজকে মাঠে নেমেও আমি খেলতে পারিনি, খেলার আগেই আমাকে হারিয়ে দিয়েছে। আলিয়ার খুব শখ না আমার সাথে লড়াই করার?
ওর যখন এতই ক্ষমতা তাহলে সামনে এসে লড়াই করে না কেন, খেলার মাঠে লড়াই করে না কেন? ভীতুদের মতো পিছন থেকে ছুরি মারে। আর এই ভীতু মানুষদের আমি একদম ভয় পাই না। ওরা ওটা করে কারণ ওটাই ওদের স্বভাব বৌদি। ঠিক আছে, ওরা ওদের মতো বদমাইশি করতে থাকুক আর আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাই। শোনো, তোমার কথা মতো আমার কিন্তু প্রত্যেকটা মেয়ের সাথে কথা হয়েছে। কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। ওরা সবাই খুব এক্সাইটেড তোমার সাথে কথা বলতে চায়। ও, তোমাকে তো বলাই হয়নি, আমাদের হসপিটালে যে প্লেয়াররা অ্যাডমিটেড তাদের মধ্যে 2 জন খেলতে চেয়েছে। মা, তুমি ভালো খবরটা এতক্ষণ দাওনি কেন? সরি বৌদি, আসলে আমার মাথাটাও আর কি সবকিছু মিলিয়ে যা অবস্থা। শোনো না, বলছি আমার ওদের সাথে কথা হয়েছে, ওরা ভীষণভাবে খেলার ইচ্ছে প্রকাশ করেছে। ওরা বলেছে ওরা নেক্সট ম্যাচ থেকে জয়েন করতে চায়। এবার তুমি বলো যে ওদের কি টিমে নেওয়া সম্ভব? দেখো রুদ্র, আমি তো চাই আমার টিমের মেয়েরা আমার সাথেই খেলুক, কিন্তু আমি চাইলে বা ওরা বললেই তো হবে না, ডক্টরকেও বলতে হবে। ডক্টর যদি বলেন যে ওরা সুস্থ, যদি ফিট সার্টিফিকেট দেন তাহলে ওরা অবশ্যই খেলবে, কিন্তু ডক্টর যদি না বলেন তাহলে আমি কিছু করতে পারবো না। আচ্ছা বৌদি, আমি বলছিলাম কি, আমাদের তো এখনো সেকেন্ড ম্যাচের জন্য কিছু সময় আছে, মানে কিছু দিন বাকি আছে। তাহলে আমি এক কাজ করি, আমি কালকে যাই হসপিটালে, গিয়ে মেয়েগুলোর সাথেও কথা বলি আর ডক্টরের সঙ্গে একবার কথা বলে নিই। ডক্টর নিশ্চয়ই বলতে পারবেন যে ওরা কিভাবে রিকভার করছে, আদৌ ওরা খেলতে পারবে কিনা, কতদিন লাগবে, সেই অনুযায়ী তাহলে আমরা ডিসিশনও নিতে পারবো। রুদ্র, আমার না খুব প্যানিক হচ্ছে, খুব টেনশন হচ্ছে আমার। দেখো, অসুস্থ মেয়েরা কোথায় ভর্তি সেটা তো সবাই জানে। যদি আলিয়া কোনো ক্ষতি করে দেয় ওদের আবার। সেই তো, এখন তো সবটাই জানাজানি হয়ে গেছে। আলিয়া যে কোনো মুহূর্তেই আবার অ্যাটাক করতে পারে। আচ্ছা বৌদি, আমি ভাবছিলাম কি, যদি আমরা পুলিশ প্রোটেকশন নিই, মানে অন্তত হসপিটালে অ্যাডমিট আমাদের যে প্লেয়ারগুলো রয়েছে তাদের জন্য তো আমরা পুলিশ প্রোটেকশন নিতে পারি। পুলিশ প্রোটেকশন তো নিতেই হবে। শোনো না, তুমি একবার কথা বলে সেই ব্যবস্থা করো। ও, আর একটা কথা, আমাদেরকে আবার এই বাড়ি শিফট করতে হবে। বাড়ি শিফট করা দরকার মানে আবার? বুদ্ধি, এই তো 2 দিন আগে সবাইকে নিয়ে এত ঝামেলা করে এখানে এলাম, এরপর। আমি জানি রুদ্র, কিন্তু এছাড়া আর কোনো অপশন নেই। দেখো, এতদিন পর্যন্ত কেউ জানতো না আমরা কোথায় আছি, কিন্তু এখন এত বড় একটা ঘটনা ঘটার পর সবটা জানাজানি হয়ে গেছে। আলিয়ার পক্ষে আমাদের অ্যাড্রেস খুঁজে বের করা কোনো ব্যাপারই না, ও যে কোনো মুহূর্তে সেটা বের করতে পারে। আর আলিয়াকে তুমি চেনোই, একবার যদি ও জানতে পেরেছে আমরা কোথায় আছি তাহলে আবার কিছু একটা করার প্ল্যান করবে। তাও ঠিক। ঠিক আছে বৌদি, অভিদা আসুক, কিন্তু আমি বলছিলাম কি, আসলে মানে এরকম বারবার বাড়ির সবাইকে নিয়ে যদি আমরা বাড়ি শিফট করি, ব্যাপারটা তো সবার জন্য খুব হেকটিক, খুব টায়ারিং হয়ে যায়। আর তার উপর এই ব্যাপারটা শুনে এখন চেম্মা কিভাবে রিয়াক্ট করবে আমি কিন্তু জানি না। আমি বুঝতে পারছি না রোজ, মাথা কাজ করছে না, কিন্তু কিন্তু এই মুহূর্তে আবার বাড়ি শিফট করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। এক্স্যাক্টলি, আমাদের ইমিডিয়েটলি শিফট করতে হবে। এই কি হলো, তুই কিছু জানতে পারলি? কি করে কি হয়েছিল বল। না রে রুদ্র, কিছুই জানতে পারলাম না। আসলে যা ঘটলো তারপর আলিয়া আরো বেশি অ্যালার্ট হয়ে গেছে। মানে আমি ঘড়িতে ক্যামেরা ফিট করে ভেতরে ঢুকেছিলাম, ওখানে সঞ্জয় আঙ্কেল ছিল, কিন্তু সত্যিটা জানতেই পারলাম না। আর ওরা না আমাকে একটু সন্দেহ করছে, মানে মুত্তুস্বামীকে সন্দেহ করছে। তাই জলটা ওরা কিভাবে ট্যাম্পার করেছে কিছুই জানা গেল না। এখন এই পুরনো ভিডিও ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। তাহলে কি করবো আমরা এখন? হ্যাভ পেশেন্স রুদ্র, হ্যাভ পেশেন্স। আমাকে একটু সময় দে। আই থিঙ্ক আজকে রাতের মধ্যেই আমি জানতে পারবো যে পুরো প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করা হয়েছে, মানে কিভাবে জলের মধ্যে ওষুধ মিশিয়ে আমাদের প্লেয়ারদের যে অসুস্থ করা হয়েছে সেই সবটা আমি জানতে পারবো। কিন্তু সেটা তুমি কি করে করবে? দেখো মা, আলিয়া তো নিজে পুরো প্ল্যানটা এক্সিকিউট করেনি, প্ল্যানটা এক্সিকিউট করেছে ওর লোকজন, আর আমি ওর লোকজনদেরই ট্র্যাক করছি। তার মধ্যে একজনকে পেয়েছে
সে হলো আলিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি জানি না আলিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এইসবের মধ্যে ইনভলভড কিনা, কিন্তু আমি এটুকু শিওর যে ও নিশ্চয়ই কিছু না কিছু জানে। ওর সাথে রাতে একটা আড্ডায় বসে জানার চেষ্টা করব যে কি অ্যাকচুয়ালি হয়েছিল। আড্ডা? হ্যাঁ ওমা, যে যেটাতে পটে। দেখো ওমা, ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের একটা উইকনেস আছে, অ্যালকোহল। ড্রিঙ্ক করতে পছন্দ করে। তাই আড্ডার একটা আসর বসিয়ে ড্রিঙ্ক করতে করতে জানার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি সত্যিটা কি। আর একবার যদি মুখ ফসকেও কিছু বলে দেয় তাহলে কেল্লা ফতে। তারপর সবাই দেখবে অভিমন্যু আচার্যর আসল রূপ। তুলকালাম করে দেবো, দেখে নিস রুদ্র। কিন্তু আমরা যেটা ভেবেছি, আমরা যেটা সন্দেহ করেছি সেটাই তো ঠিক। হ্যাঁ ওমা, সেটাই ঠিক। আরে তোকে তো বললাম রুদ্র, আমি যখন মাঠে ঢুকছিলাম তখন আমি নিজে শুনলাম আলিয়া প্ল্যান করছে আমাদের সব প্লেয়ারদের হসপিটালাইজ করা। কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা কি সেটাই জানতাম না। মানে ও যে জলে কিছু মিশিয়ে আমাদের প্লেয়ারদের অসুস্থ করবে সেটা জানতাম না। সেটা যদি জানতাম তাহলে তো তোদের সবাইকে ইনফর্ম করে দিতাম। আমার এতটা খারাপ লাগছে না, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, তারপরেও কিছু করতে পারলাম না আমাদের প্লেয়ারদের। কিন্তু আর না, এটার শাস্তি আলিয়া পাবে। যে কাণ্ডটাও ঘটিয়েছে তার জন্য বড় শাস্তি পাবে, তোরা দেখে নিস। আচ্ছা বৌদি, আমি যাই, পুলিশ প্রোটেকশনের ব্যাপারটা দেখি। হ্যাঁ, তুমি কথা বলো গিয়ে। হ্যাঁ, সাবধানে। কি ব্যাপার বলো তো? আমায় কাকিয়া কল করেছিল, বলছো তোমাকে সামলানো যাচ্ছে না। মা, হ্যাভ পেশেন্স, ইউ আর দ্য ক্যাপ্টেন। ওমা, এই যুদ্ধের জাহাজে চালানো তো তোমাকেই করতে হবে। আমি জানি, আসলে আমার খুব মাথা গরম হয়ে গেছিল, আমি এটা মেনে নিতে পারছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি মাথা গরম করে আলিয়াকে হারানো যাবে না। একদম ঠিক ওমা। দেখো মা, এরকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝেছো? সেই জন্য আমি ধৈর্য ধরে আছি। শুধু আলিয়াই যে জলে কিছু মিশিয়েছিল সেটা প্রমাণ করতে হবে, তাহলেই ওর পর্দা ফাঁস হবে। ওমা, আশা করছি আজ রাতের মধ্যে সত্যিটা জানতে পেরে যাব। কিন্তু অভি, আমি একটা অন্য কথা ভাবছি। আর 5টা ম্যাচ বাকি, তার মধ্যে 4টেতে আমাকে জিততে হবে, নাহলে আমি চ্যাম্পিয়ন হতে পারবো না। আমার টিমের মেয়েরা খুবই প্যাশনেট, খুব ডেডিকেটেড, কিন্তু আর যে 4জন নতুন মেয়েকে নেওয়ার কথা ভেবেছি তাদেরটা তো অভিজ্ঞতা নেই। আমি এরকম নতুন মেয়েদেরকে নিয়ে এত বড় একটা টুর্নামেন্ট খেলবো, আমি কি করবো? আমি কি করে এত বড় লড়াইটা জিতবো আমি বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে, আমি পারবো না মনে হচ্ছে আমার। পারবে ওমা, তোমাকে পারতেই হবে। ভুলে যেও না ওমা, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দিস টিম। তুমি ওপেন করবে, ওপেন করে ভালো স্কোর করবে। এই টিমের সবার কনফিডেন্স তুমি বাড়াবে ওমা। ওমা, তোমাকে ব্রেভ ক্যাপ্টেনের মতো এগিয়ে যেতে হবে, বুঝেছো? দেখো উমা, এই নেক্সট কটা দিন তুমি আর কিছু ভেবো না। আমি, রুদ্র, অরবিন্দ, আমরা বাকি সব কিছু সামলে নেব। তুমি শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো, মেয়েদেরকে কনফিডেন্স দাও, ঠিকঠাক স্ট্র্যাটেজি করো, আর কিছু ভেবো না উমা। আর হ্যাঁ, নেক্সট ম্যাচের আগে আলিয়ার কি ব্যবস্থা করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। ডোন্ট ওয়ারি, পুরো প্রেসের সামনে ওকে এক্সপোজ করে দেবো আমি। ও বুঝতে পারবে না যে কি হচ্ছে, কনফিউজ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। ভাইয়া, তোরা কি ব্যস্ত? না না, কি হয়েছে বল? তুই একবার আমার সাথে চল না, মায়ের সাথে দেখা করবি। মা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে, তোকে কিছু বলবে। কেন, আবার কি হলো? আরে দেখ না, রুদ্র মায়ের সামনে বলে ফেলেছে যে তোরা আবার আমাদেরকে এই বাড়ি থেকে অন্য কোথাও শিফট করার প্ল্যান করছিস। মা সেসব শুনে আবার চেঁচামেচি শুরু করেছে, বলছে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়ানো সম্ভব না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একবার গিয়ে কথা বল না ভাইয়া, তুই একটু বোঝা না মাকে। এই শোনো, অত কথা আমি শুনতে চাই না।
পুলিশ মিলিটারি যাকে খুশি ওরা আনুক, যে খুশি ওই মেয়েগুলোকে প্রোটেকশন দিক। আমি চাই ওই মেয়েগুলো যেন কোনোভাবেই সুস্থ হয়ে হসপিটালের বাইরে না বেরোতে পারে। ইয়েস, অন্তত 15 দিন যেন ওরা ওখানেই থাকে। আরে বাবা, ওদেরকে আরো অসুস্থ করে দিতে পারছো না? কিনে নাও, কিনে নাও, নার্স ডাক্তার আয়া সবাইকে কিনে নাও। পয়সা তো কম দিচ্ছি না আমি। আমিও দেখতে চাই প্লেয়ারগুলো না খেললে উমা কাদেরকে নিয়ে মাঠে নামে। ওর হাতে তো ভালো কোনো প্লেয়ারই নেই। আর যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে তারা লাইফে কোনোদিনও ব্যাট হাতে বড় ম্যাচে মাঠে পর্যন্ত নামেনি। যেভাবে পারো সব কটা প্লেয়ারকে হসপিটালে আটকে রাখো। দরকার পড়লে আরো কিছু ভুলভাল ওষুধ দিয়ে দিক, ইঞ্জেকশন দিয়ে দিক, কোমায় পাঠিয়ে দাও, ভেন্টিলেশনে পাঠিয়ে দাও। আই ডোন্ট কেয়ার। মরলে মরবে, তখন দেখা যাবে। এক কাজ করো, উমার চারপাশের সব কটা লোককে পঙ্গু করে দাও। যাদের উপর উমার এত ভরসা, এত বিশ্বাস, তাদের কাউকে যেন উমা কাজে না লাগাতে পারে। ও ও পুরো একা হয়ে যাবে। আরে হ্যাঁ ঠিক আছে, কিভাবে কি প্ল্যান করবে সেটা আমার শোনার দরকার নেই। আমার শুধু রেজাল্ট চাই, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, উমার টিম ফাইনালি প্রিমিয়ার লিগ থেকে ছিটকে না যাওয়া পর্যন্ত ওরা হসপিটাল থেকে বেরোবে না। একদম ঠিক বুঝেছো, উদ্ধার করেছো আমাকে। এবার ফোন রাখো, ইডিয়েট।